হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আমরা শুরু করেছিলাম যোগজীকরণের বেসিক টু প্রো সিরিজ, যেটার 2টা লেকচার অলরেডি আমি দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 3rd লেকচার। তো তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর তোমাদেরকে আরেকবার মনে করে দিই, এটা কিন্তু ওয়ান শট টাইপের ক্লাস না। এখানে সব কিছু ডিটেলসে, প্রত্যেকটা টাইপ ডিটেলসে ধরে ধরে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে আমরা কাজ করব সব কিছু ডিটেলসে বলা হচ্ছে। সো এটা একটা লেংদি সিরিজ, ঠিক আছে। আমরা আজকে হয়তো প্রতিস্থাপন পদ্ধতি শুরু করতে পারি, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে লেকচারটা। ওকে, সো লাস্ট লেকচারে আমরা যেখানে শেষ করেছিলাম, সেখানে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স থাকলে কি করতে হয় সেটা আমরা দেখেছিলাম। সাইন কিউব এক্স কস কিউব এক্স থাকলে কি করতে হয় সেটা আমরা দেখেছিলাম। পাওয়ার 4 থাকলে কি করতে হয় সেটা আমরা আরেকটু পরে দেখব। এবং পাওয়ার n থাকলে কিভাবে অঙ্কগুলোকে সলভ করতে হবে সেটাও আমরা দেখব। বাট তার আগে আমরা এই টাইপটা একটু দেখবো। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো টাইপটা চেনার উপায় কি, সাইনের সাথে সাইন গুণ থাকবে, অথবা কসের সাথে কস গুণ থাকবে, অথবা সাইনের সাথে কস গুণ থাকবে। যদি এইরকম টাইপের অঙ্ক তোমার সামনে চলে আসে, তাহলে আমরা যেটা করব, ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করব। ত্রিকোণমিতি বলতেছে, কি বলতেছে বলতো, অ্যাপ্লাই ফর্মুলা। কি কি ফর্মুলা আমাদের হাতে জানা আছে? যে 2 সাইন এ সাইন বি, এটার ফর্মুলা আমরা জানি না বলতো? 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এর সমান সমান লিখতে হবে cos a মাইনাস বি মাইনাস cos কি a প্লাস বি। ওকে, তারপরে দেখো cos a cos b। সো শুধু cos a cos b এর ফর্মুলা নেই, আমাদের সামনে একটা 2 নিয়ে আসতে হবে। সো আমরা যদি 2 cos a cos b এর ফর্মুলাটা একটু দেখি, সেটা হচ্ছে এরকম, cos a প্লাস b প্লাস cos কি বলতো a মাইনাস b। এবং আমাদের সাথে আরো একটা ফর্মুলা থাকবে, সেটা হচ্ছে সাইনের সাথে cos যদি গুণ থাকে তাহলে আমরা কি করব। আমাদের আরো ফর্মুলা জানা আছে, 2 sin a cos b, এটার ফর্মুলাও আমাদের জানা আছে। 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তো এগুলো হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা, ঠিক আছে। এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমরা আগে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে তারপর অঙ্কটাকে ইন্টিগ্রেশন করার মতো ফরম্যাটে নিয়ে যাব। দেন আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, সো কিছু এক্সাম্পল দেখো। এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ফার্স্টে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 5 cos a sin b। কসের সাথে সাইন গুণ অবস্থায় আছে, বা সাইনের সাথে কস গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তুমি এটাকে সাইনে, এটা cos b চিন্তা করতে পারো। 2 cos a sin b এর ফর্মুলা আছে, আবার 2 sin a cos b এর ফর্মুলা আছে, একই জিনিস কিন্তু। বাট সমস্যা হচ্ছে এখানে একটা 5 আছে, আমার লাগবে হচ্ছে 2। সো কনস্ট্যান্ট নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা নাই। তুমি যেটা করতে পারো, এখানে তুমি এক কাজ করতে পারো, 5টাকে বাইরে নিয়ে এসে নিচে একটা 2 নিতে পারো। এবং এইখানে তুমি এটাকে এভাবে লিখতে পারো, 2 sin 3x ইন্টু cos কত 4x dx। দেখো এখন এটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, 2 sin a cos b। 2 sin a cos b এর ফর্মুলা আমরা মাত্র লিখলাম, সেটা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাই না? 2 sin a cos b এর ফর্মুলা এটা লিখছি না? 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এই ফর্মুলাটা যদি আমরা একটু অ্যাপ্লাই করে দিই, তাহলে কি আসে? sin a প্লাস b অর্থাৎ 3x 4x, তার মানে 7x, প্লাস sin a মাইনাস b অর্থাৎ 3x মাইনাস 4x। তো 3x থেকে মাইনাস 4x করলে অ্যাকচুয়ালি মাইনাস x চলে যাবে। সাইনের ভিতরে যদি মাইনাস x থাকে, সেই মাইনাসটা বাইরে চলে আসে। তো আমরা যেটা করতে পারবো, এইখানে প্লাস না দিয়ে এখানে সরাসরি মাইনাস দিয়ে এখানে আমি x লিখে দিলাম। দেন আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা সবগুলো জানা আছে, 5/2 সামনে থাকবে। এবং সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলতো? সাইনকে ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস কস হয়, যেটা আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে জানি। তো এখান থেকে আমি লিখবো মাইনাস cos 7x, অ্যান্ড যেহেতু 7x একটা লিনিয়ার ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ, তো ভাগ করলে আসতেছে 7। এখান থেকে আসবে হচ্ছে মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস cos x হয়ে গেল, অ্যান্ড সাথে আমার একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? সহজ। নেক্সট দেখো কি আছে, sin a স্কয়ার x, তার সাথে আছে cos 2x। তাহলে ফার্স্ট আমরা যেটা করব, কি করা যায় বলতো? এই sin স্কয়ার x যেটা আছে, sin স্কয়ার x এর সামনে যদি একটা 2 দেই, তাহলে কি হয়? 2 sin স্কয়ার x হয়। 2 sin স্কয়ার x কে আমরা কিন্তু ফর্মুলা ফেলতে পারবো।
এখানে একটা হাফ দাও, 2 sin স্কোয়ার এক্স, তার সাথে আছে হচ্ছে কি cos 2x dx। দেন 2 sin স্কোয়ার এক্স এর জন্য শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 sin স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? 2 sin স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2x, এবং আগে থেকেই একটা আছে cos 2x dx। গুণ করে দাও 1 এর সাথে cos 2x, তাহলে আসতেছে আমার cos 2x, এবং এখান থেকে আসতেছে মাইনাস cos স্কয়ার 2x কি dx, এরকম চলে আসতেছে, রাইট? cos স্কয়ার 2x, এইটার সামনে যদি আমি আরেকটা হাফ নিয়ে 2 নেই, তাহলে কিন্তু এটাও 2 cos স্কয়ার 2x হয়ে যাবে, এবং 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে। তাহলে সেই কাজটাই করো। তুমি কি করবা বলো তো? এখানে হাফ আছে, হাফ থাক, এখানে cos 2x আছে, এটাও থাক, মাইনাস এইখানে একটা হাফ দিয়ে এইটার সামনে আমি একটা 2 cos স্কয়ার 2x লিখতে চাই। লেখা যায়? ডেফিনেটলি লেখা যায়। আমি এখানে একটা হাফ দিলাম, এখানে একটা 2 দিলাম, 2 cos স্কয়ার 2x। কেন লিখলাম? কারণ 2 cos স্কয়ার 2x আমি এগেইন ফর্মুলা ফেলে 1 প্লাস cos 2x লিখতে পারবো, বা 1 প্লাস cos 4x লিখতে পারবো। আচ্ছা, তাহলে আরেকবার লেখো। এখান থেকে আসতেছে হাফ ইন্টিগ্রেশন অফ কি আছে বলো তো? cos 2x আছে, মাইনাস হাফ আছে, আর 2 cos স্কয়ার 2x এর বদলে আমি লিখতেছি 1 প্লাস cos 2x, ঠিক আছে? বাট x এর জায়গায় কি আছে? x এর জায়গায় আছে হচ্ছে কি তোমার 2x, তো এটা হয়ে যাবে 4x। তাহলে এটা হয়ে গেল তোমার হাফ 1 প্লাস cos 4x dx। বোঝা যায় কিনা বলো? জাস্ট ত্রিকোণমিতির ফর্মুলা, আমি কিন্তু এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, সব ত্রিকোণমিতির ফর্মুলা। ওকে, সো হাফ স্প্লিট করে দিই, হ্যাঁ? হাফের সাথে cos 2x, ইন্টিগ্রেশন অফ কত? cos 2x dx। তারপরে মাইনাস হাফের সাথে হাফ গুণ করলে আসতেছে আমার 1/4 ইন্টিগ্রেশন অফ কত বলো তো? 1 প্লাস cos 4x dx। দেন তুমি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো। cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x ডিভাইডেড বাই 2, sin 2x ডিভাইডেড বাই 2 মাইনাস 1/4, 1 কে ইন্টিগ্রেশন করলে আসতেছে x, এবং cos 4x কে ইন্টিগ্রেশন করলে আসতেছে sin 4x ডিভাইডেড বাই 4 এন্ড প্লাস c। এটাকে আরেকটু যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার চলে আসবে, সেটা হচ্ছে 1/4 sin 2x মাইনাস 1/4x মাইনাস 1/16 sin 4x plus c, and that is our answer। বোঝা যায় কিনা বলো? আমরা কিন্তু এই জন্যই কনজিকিউটিভ ওয়েতে আগাবো, ঠিক আছে? আগের লেকচারে কিন্তু আমি দেখাইছিলাম যে সাইন স্কোয়ার এক্স থাকলে কি করতে হবে। সাইন স্কোয়ার এক্স থাকলে একটা হাফ দিয়ে 2 নিতে হয়, তো সেই কাজটা আমরা এখানে করছি। ফার্স্টে সাইন স্কোয়ার এক্সকে হাফ নিয়ে 2 করে লিনিয়ার বানাই দিছি, বাট লিনিয়ার বানানোর পর গুণ করতে যে এইটা আবার স্কোয়ার হয়ে গেছে। বাট কস স্কোয়ার সমস্যা নেই, আমরা এগেইন হাফ মাল্টিপ্লাই করে একটা 2 নিয়ে 2 cos স্কোয়ার এক্সকে আবার লিনিয়ার করছি। লিনিয়ার করার পর ফাইনালি যখন সম্পূর্ণটা লিনিয়ার হয়ে গেছে, মানে অ্যাঙ্গেলগুলো যখন লিনিয়ার হয়ে গেছে, বা রেশিওগুলো যখন সম্পূর্ণটা লিনিয়ার হয়ে গেছে, একঘাত হয়ে গেছে, তখন আমরা করছি কি? ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। এই কাজটাই তোমাদেরকে সব জায়গায় করতে হবে। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে? দেখো, এই যে এক্সাম্পলগুলো আমি করাইলাম, এগুলো প্রচুর পরিমাণে আসছে, দেখো বোর্ডে কত পরিমাণে আসছে। এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিস প্রবলেম, এগুলো বইয়েরই প্রবলেম, বাট এগুলো বোর্ডে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। তো তোমরা এগুলো সমাধান করো, সমাধান করে যদি কোনো সমস্যা হয়, আমাদের গ্রুপ লিঙ্ক তো তোমাদের জানাই আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্টেও দেওয়া থাকবে। সো সেইখান থেকে তুমি আমাদের ফেসবুক গ্রুপে এটার কোনো সমস্যা যদি হয় সেটা পোস্ট করতে পারো, আমরা সমাধান করে দেব। হোমওয়ার্কগুলো দেখাতে পারো। ওকে, এরপরে আসবো আমরা নেক্সট একটা টপিকে যাই। নেক্সট টপিকটা কি? সেটা হচ্ছে cosec স্কয়ার এক্স এবং sec স্কয়ার এক্স গুণ অবস্থায় আছে। বাট আমরা আগেই বলছি যে গুণ থাকলে কিন্তু স্প্লিট করে দেওয়া যায় না। যোগ বা বিয়োগ থাকলে যেভাবে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যায়, গুণ থাকলে সেটা করা যায় না। তো কি করতে হবে? গুণ থাকলে কি করতে হয় সেটা আমরা অংশায়ন পদ্ধতিতে আরো পরে শিখব। বাট আপাতত আমরা কাজ চালাবো কিভাবে? এইভাবে, এই গুণ অঙ্কটাকে যদি সামহাউ যোগ বা বিয়োগে কনভার্ট করা যায়, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই গুণ অঙ্কটাকে যোগ বা বিয়োগ অঙ্কে কনভার্ট করা। চলো দেখি কিভাবে করা যায়। ওকে, cosec স্কয়ার এক্স, এটাকে আমি লিখবো হচ্ছে cosec স্কয়ার এক্স অপোজিট হচ্ছে 1/sin স্কয়ার এক্স, এবং সেকের অপোজিট হচ্ছে cos স্কয়ার এক্স। তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো
1 বাই সাইন স্কোয়ার এক্স মাল্টিপ্লাইড বাই কি বলতো 1 বাই সেক স্কোয়ার এক্স এর বদল 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স এভাবে লিখতে পারো। লিখলাম, ভালো কথা। এরপরে যদি গুণ করে দেই তাহলে তো নিচে আমার সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স থেকে যাচ্ছে, উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে 1 এবং 1 গুণ করলে আসতেছে 1, সেই 1 এর বদলে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। খেয়াল করো কি করতেছি, উপরে গুণ করলে 1 আসতেছে, সেই 1 না লিখে আমরা লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, কেন? কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 1, সো আমরা এটা লিখতে পারি। লিখলাম কেন? লিখলাম এই কারণে, যখন আমি এইটার নিচে আবার এটা স্প্লিট করে দিব, আলাদা করে দিব, কি হচ্ছে দেখো তো, সাইন স্কোয়ার এক্স এর নিচে যখন এটা দিব কখন কি হচ্ছে, সাইন স্কোয়ার এক্স এর নিচে যখন এটা দিব সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর নিচে এগেন এটা দাও সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। দেখো কাটাকাটি যাচ্ছে, সুন্দর মতো সব কাটাকাটি যাচ্ছে, তাই না? কাটাকাটি করলে কি হয়, সাইন স্কোয়ার এক্স গেল, আর এখানে কস স্কোয়ার এক্স গেল। সেটা তুমি কাটাকাটি করে দাও, তাহলে এখানে থাকতেছে 1 বাই কস স্কোয়ার এক্স, যেটাকে তুমি আবার লিখতে পারবা সেক স্কোয়ার এক্স। তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স কে আমি এগেইন লিখলাম সেক স্কোয়ার এক্স, মাঝখানে প্লাস আছে, এবং 1 বাই সাইন স্কোয়ার এক্স কে আমি লিখতে পারবো কসেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো ম্যাজিক দেখো, কসেক স্কোয়ার এক্স এবং সেক স্কোয়ার এক্স গুণ অবস্থায় ছিল, বাট এই সিম্পল ট্রিকটার কারণে কসেক স্কোয়ার এক্স এবং সেক স্কোয়ার এক্স যোগ আকারে চলে আসছে, এবং যোগ আকারে থাকলে কি করতে হয়, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা কিন্তু আমরা এখন জানি। সো এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার, যে এই অঙ্কটাকে ভেঙে এভাবে 1 এর বদলে তোমাকে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স লিখতে হবে, দিস ইজ দ্য ট্রিক। এবং এই ট্রিকটা অ্যাপ্লাই করলে এই গুণ অঙ্কটা একটা যোগ অঙ্কে কনভার্ট হয়ে যাবে, এবং এই যোগ অঙ্কে কনভার্ট করার জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম। ওকে, তাহলে এখন আসো সেক স্কোয়ার এক্স কে যখন আমি ইন্টিগ্রেশন করব, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x এবং কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স। তাহলে লেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি তোমার tan x মাইনাস কট এক্স প্লাস সি, দ্যাট ইজ আনসার। ক্লিয়ার? নেক্সট সেম অঙ্ক, এখানে tan এবং sin গুণ আকারে আছে, সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে সামহাউ যোগ আকারে কনভার্ট করা। তো তুমি একটু ট্রাই করো, দেখো যোগ বা বিয়োগ কিছু একটা নিয়ে আসতে পারো কিনা, গুণ অঙ্কটাকে যোগ বা বিয়োগ কিছু একটা নিয়ে আসতে পারো কিনা, একটু ট্রাই করো। ভিডিওটা এখানে পজ করো, পজ করে নিজে নিজে একটু ট্রাই করো। ওকে, তাহলে চলো আমরা একটু সমাধান করে দেখি এটা। আমরা যেটা করব, tan স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার এক্স এর বদলে আমরা লিখবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। দেন তুমি গুণ করে দাও, tan স্কোয়ার এক্স এর সাথে 1 গুণ করলে আসতেছে tan স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স এর সাথে cos স্কোয়ার এক্স গুণ করলে কি হয় বলো তো, একটু হিসাব করো। tan স্কোয়ার এক্স এর সাথে cos স্কোয়ার এক্স গুণ করলে কি হয় বলো? দেখো tan স্কোয়ার এক্স মানে কি, tan স্কোয়ার এক্স মানে হচ্ছে sin স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স, নিচে cos স্কোয়ার এক্স আর এখানে cos স্কোয়ার এক্স গুণ অবস্থায় আছে, তাহলে নিচের cos স্কোয়ার এক্স এর সাথে এই cos স্কোয়ার এক্স কাটাকাটি করে এই সম্পূর্ণটা রেজাল্ট আসবে শুধু sin স্কোয়ার এক্স। তাহলে শুধু sin স্কোয়ার এক্স ডিএক্স। দেখো ম্যাজিক, যেখানে tan স্কোয়ার এবং sin স্কোয়ার গুণ আকারে ছিল, সেই গুণ আকারের অঙ্কটাকে আমরা বিয়োগে নিয়ে আসতে পারছি। বিয়োগে নিয়ে আসতে পারলে কি হয়, স্প্লিট করে দেওয়া যায়, আলাদাভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। আমরা এটাকে স্প্লিট করে দিই, বাট স্প্লিট করতে যাই আমরা দেখতেছি আচ্ছা tan স্কোয়ার এক্স তো আসলে ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলাই নাই, sin স্কোয়ার এক্স এরও নাই, বাট sin স্কোয়ার এক্স আমরা করতে পারবো, হাফ দিয়ে 2 নিয়ে এসে করতে পারবো। tan স্কোয়ার এক্স কি করা যায়, tan স্কোয়ার এক্স কিন্তু হাফ দিয়ে 2 দিই না, tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমাদের কিন্তু ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা আছে যেটা বলতেছে যে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স সমান সমান 1, তাহলে tan স্কোয়ার এক্স মানে হবে sec স্কোয়ার এক্স মাইনাস 1, রাইট? তাহলে তুমি এভাবে লিখতে পারো ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, দেখো তোমার sin স্কোয়ার এক্স আছে, তো এখানে একটা হাফ দিয়ে তুমি এখানে 2 sin স্কোয়ার এক্স ডিএক্স দাও। দেখো আমি বলছিলাম যে এই যে অঙ্কটা sin স্কোয়ার এক্স, এটা ছোট্ট একটা অঙ্ক, বাট এটা কিন্তু অন্যান্য অঙ্কের ভিতরে চলে আসবে।
এটা যদি ইন্ডিভিজুয়ালি আসে হয়তো 2 নাম্বারের জন্য তোমার কতে আসতে পারে, সিকিউ এ কতে আসতে পারে, বাট যদি ইন্ডিভিজুয়ালি না আসে এটা অন্যান্য বড় অঙ্কের একটা ছোট পার্ট হিসেবে তোমাকে করতে হবে। এই জন্য এই জিনিসগুলো আগে থেকে জানতে হবে, ঠিক আছে? যে সাইন স্কোয়ার এক্স থাকলে কি করতে হয়, কস স্কোয়ার এক্স থাকলে কি করতে হয়। আচ্ছা, তাহলে tan স্কোয়ার এক্স আমরা লিখবো sec স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1 dx, এন্ড এখানে তো হাফ দিয়ে দিছি, 2 sin স্কোয়ার এক্স আমরা লিখবো 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x, দেন ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো। sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আসতেছে তোমার কি tan x, 1 কে ইন্টিগ্রেশন করলে আসতেছে x মাইনাস হাফ আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে আসতেছে হচ্ছে কি তোমার x মাইনাস cos 2x কে ইন্টিগ্রেশন করলে আসতেছে sin 2x ডিভাইডেড বাই 2, সাথে আছে প্লাস c। একটু সিম্পলিফাই করে দেই, tan x এখানে মাইনাস x এখানে মাইনাস হাফ x, তার মানে হচ্ছে মাইনাস 3/2x, মাইনাস 3/2 ইন্টু x মাইনাসে মাইনাসে প্লাস sin 2x divided by 2 plus c, and that will be our answer. বুঝা যায় কিনা বলো, কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো কি আছে, sin কিউব x cos কিউব x কি করা যায়? শুধু sin কিউব x থাকলে আমরা 1/4 নিয়ে এটা 4 মাল্টিপ্লাই করে 4 sin কিউব x লিখতাম, দেন 4 sin কিউব x এর ডাইরেক্ট ফর্মুলা আছে। শুধু cos কিউব থাকলে এটা করতাম, বাট এখানে দুইটার গুণ আছে, কি করা যায়? আমরা এটাকে একটু শর্ট করে নিই। দেখো তুমি যেটা ভাবতেছো যে 1/4 দুইটার সাথে নিব, এটার জন্য একটা 1/4, এটার জন্য একটা 1/4, তারপর দুইটার সাথে 4 নিব, 4 নিয়ে তারপর দুইটা ফর্মুলা ফেলবো, গুণ করব, ওই প্রসেসটা আসলে বড় হয়ে যাবে। ওটাতে না যে আমরা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি, আচ্ছা এটা মানে আসলে কি, এটা মানে কিন্তু sin x cos x হোল কিউব, তাই না? sin x cos x হোল কিউব, এটা মানে হচ্ছে sin x cos x হোল কিউব। আমি যদি এইটার ভিতরে একটা 2 ঢুকাই দিতে পারি এবং বাইরে যদি একটা হাফ দিয়ে দেই, বাইরে হাফ দিলে আসলে হবে না, কারণ ভিতরে 2 দিছো মানে কি 2 এর উপর কিউব দিছো, 8 দিছো, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কি দিতে হবে বলো তো? তোমাকে দিতে হবে নিচে 1/8। সো এই জিনিসটাকে এইভাবে লেখা যায় কিনা বলো, জাস্ট এতটুকু ইনশিওর করো আমাকে যে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় কিনা। 2 কিউব মানে হচ্ছে 8, এটার সাথে 1/8 কাটাকুটি, sin কিউব x cos কিউব x সেম জিনিস। বুঝা গেছে? তো যদি বোঝা যেয়ে থাকে তাহলে আমরা এক্স্যাক্টলি এই কাজটাই করব, কারণ এটা করলে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে 2 sin x cos x কে আমরা পরবর্তীতে sin 2x লিখতে পারবো, দিস ইজ দ্য বেনিফিট। ওকে, তাহলে যেভাবে সেই কাজ আমরা এখানে 2 sin x cos x হোল কিউব দিয়ে দিলাম, এবং যেহেতু এখানে 8 এক্সট্রা লিখছি নিচে 1/8 দিয়ে দিলাম। সো 1/8 এটাকে তুমি লিখতে পারো, কি লিখতে পারো? sin 2x হোল কিউব dx। sin 2x হোল কিউবকে আমরা কিন্তু কিভাবে লিখতে পারি বলো তো? sin কিউব 2x dx এভাবে লিখতে পারি, পারি না? এইভাবে লেখার পর এখন তোমার ওই আগের চিন্তাটা নিয়ে আসি। আচ্ছা এবার কিন্তু তোমার কিউব আছে, দেখো আমরা কিন্তু অলরেডি শর্ট করে ফেলছি, এই লম্বা জিনিসটাকে ছোট করে ফেলছি, ছোট করে ফেলছি না? এখন এটার সামনে যদি একটা 4 থাকতো তাহলে কিন্তু খেলাটা আরেকটু জমে যাইতো। 4 থাকলে আমরা সূত্র ফেলতে পারতাম। তাহলে 1/8 আছে থাক, তুমি আরেকটা 1/4 দিয়ে, আরেকটা 1/4 দিয়ে এইখানে লেখো 4 sin কিউব 2x dx, দেন এতটুকুর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করো। সামনে আসতেছে 1/32, এটা থাক। সূত্র কি বলতেছে? 4 sin কিউব x, 4 sin কিউব x মানে হচ্ছে sin 3x, sin 3x, 3x মানে কি? x মানে হচ্ছে 2x, x মানে হচ্ছে 2x, তাহলে এটাকে মনে মনে x ধরো। সূত্র বলতেছে 4 sin কিউব x এর সূত্র হচ্ছে 3 sin x minus sin 3x, 3 sin x minus sin 3x, তাহলে 3 sin x মানে হচ্ছে 2x, 3 sin x minus sin 3x, তাহলে 3 দুগুণে 6, 6x। বুঝতে পারছো কিনা? জাস্ট পিওর ট্রিগোনোমেট্রি, পিওর ট্রিগোনোমেট্রি। এখানে ট্রিগোনোমেট্রির ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই হচ্ছে, এখন পর্যন্ত ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই হয়নি। ওকে, তারপর আমরা 1/32 যেভাবে আছে সেভাবে থাক, ইন্টিগ্রেশন করে দেই। 1/32 3 sin 2x, sin 2x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 2x, তাই তো? মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2,
তাহলে -3 cos 2x ডিভাইডেড বাই 2, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos আসে। আর এখানে sin 6x, তাহলে এখান থেকে আসবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল তোমার cos 6x ডিভাইডেড বাই 6 প্লাস c। একটু সিম্পলিফাই করে দাও, 1/32 মাইনাস 3/2 cos 2x, কি সিম্পলিফাই করলাম, যা ছিল তাই লিখলাম তো। ঠিক আছে, বাকিটা তোমরা করতেই পারবো। 1/32 এর সাথে -3/2 গুণ করলে কত হয় সেটা তো তোমরা লিখতেই পারবে, যে ব্র্যাকেটটা তুলে দিয়ে সিম্পলিফাই করতে পারো, আর এভাবে অ্যান্সার লিখে দিতে পারো। ঠিক আছে, তোমার ইন্টিগ্রেশন তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। ত্রিকোণমিতির ফর্মুলা তুমি জানো কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। 1/32 এর সাথে -3/2 গুণ করতে পারো কিনা, এইটা নিয়ে আসলে কোনো এক্সামিনার মাথা ঘামাচ্ছে না, কারণ এই জিনিসটা তোমাকে ক্যালকুলেটর করে দিতেই পারবে। সো ব্র্যাকেট তুলে তুমি অ্যান্সার লিখতে পারো, না তুলেও অ্যান্সার লিখতে পারো। ওকে, নেক্সট কেস দেখো দেখি। এটা একটা নিউ টাইপ, একটু চিন্তা করো, ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা পজ করে চিন্তা করো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করা যায়। ওকে, টাইপটা চেনো আগে, টাইপটা আগে দেখো কি বলছে। সাইন এক্স প্লাস এ, নিচে সাইন এক্স প্লাস বি, সাইন এক্স মাইনাস, দুইটা অ্যাকচুয়ালি একই জিনিস। আর এখানে কি হয়েছে, 1 ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস আর সাইন এক্স মাইনাস বি। ঠিক আছে, কি করা যায়, টাইপ চিনতে হবে। তুমি যদি এই টাইপটা আইডেন্টিফাই করতে পারো, আইডেন্টিফাই করার পর তোমাকে যেটা করতে হবে, লবকে হরের মতো করে লিখতে হবে। চিন্তা করো, সবসময় আমরা লবকে মডিফাই করব, নিউমেরেটরকে মডিফাই করব ডিনোমিনেটরের মতো করে। ঠিক আছে, লবকে চেঞ্জ করব হরের মতো করে, এবং এই চেঞ্জ করার প্রসেসে আমরা বিভিন্ন কনস্ট্যান্ট নিয়ে আসব, যে কনস্ট্যান্টগুলো এখানে আছে, এ আছে, বি আছে, সো এই কনস্ট্যান্টগুলো দিয়েই আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে কিভাবে কি করা যায় একটু দেখো। আমরা এই অঙ্কটার দিকে যদি তাকাই, এইটাকে কিভাবে করা যায়, এইটাকে কিভাবে করা যায়, আমি বলছি আমার টার্গেট হচ্ছে লবকে হরের মতো করে লেখা। তাহলে আমার হরে আছে এক্স প্লাস বি, আমি উপরেও এক্স প্লাস বি লিখবো। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস বি, নিচে আছে এক্স প্লাস বি, আমি উপরেও সাইন এক্স প্লাস বি লিখবো। বাট এই লিখতে যে আমি খেয়াল করলাম যে আচ্ছা আমি তো লিখলাম এক্স প্লাস বি, বাট ছিল তো এক্স প্লাস এ, ছিল কি, ছিল হচ্ছে এক্স প্লাস এ। তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা বলো তো, প্লাস এ মাইনাস বি। দেখো তো আমি কি এক্সট্রা কিছু লিখছি, আমার টার্গেট ছিল লবকে হরের মতো করে লেখা, তো লিখতে যে আমি এক্স প্লাস বি ছিল, এক্স প্লাস বি আগে লিখছি, লেখার পর আমি দেখলাম প্লাস এ ছিল, প্লাস এটা দিয়ে দিচ্ছি, প্লাস বিটা এক্সট্রা লিখছি, সেটা মাইনাস করে দিচ্ছি। তার মানে কাটাকুটি যে সবকিছু ব্যালেন্স আগের মতোই আছে, এক্সট্রা কিছু লিখিনি। দেখো, কখনো ভ্যারিয়েবল দিয়ে ব্যালেন্স করবা না, ভ্যারিয়েবলকে এক্সট্রা নিয়ে আসবা না, বা ভ্যারিয়েবলকে ব্যালেন্স করার কাজে ইউজ করবে না। কনস্ট্যান্ট তুমি যতবার খুশি ততবার লিখতে পারো, ব্যালেন্সিং এর কাজে কনস্ট্যান্ট ইউজ করলে আসলে কোনো পরিবর্তন হয় না। সেটা করার মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা হচ্ছে এখন এই জিনিসটাকে আমি ধরবো এ, এবং এই জিনিসটাকে আমি ধরবো বি, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তুমি যদি ব্র্যাকেটিং করতে চাও ব্র্যাকেটিং করতে পারো, বাট এইটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি বলতেছে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা বলতেছে, আচ্ছা তাহলে সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সরি সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো। তাহলে সাইন এ অর্থাৎ এক্স প্লাস বি, সাইন এ কস বি তার মানে এ মাইনাস বি, প্লাস কস এ সাইন বি, কস এক্স প্লাস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, ডিভাইডেড বাই আছে কি, ডিভাইডেড বাই আছে সাইন এক্স প্লাস বি ডিএক্স। এবার স্প্লিট করে দাও, ভেঙে দাও, এইটার নিচে একবার এটা দাও, এইটার নিচে একবার এটা দাও। ঠিক আছে, তো এইটার নিচে যখন আমি এটা দিব তখন কি হবে, সাইন এক্স প্লাস বি এর সাথে সাইন এক্স প্লাস বি কাটা যাবে, থাকবে শুধু কি কস এ মাইনাস বি, তাহলে থাকবে শুধু কস এ মাইনাস বি। আবার চিন্তা করো কস এ মাইনাস বি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এখানে কোনো ভ্যারিয়েবল নেই, এক্স নাই। সো ভ্যারিয়েবল যদি না থাকে এটা পুরোটাই একটা কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে আমি এইটার নিচে এটা দিয়ে এটাকে এভাবে লিখতে পারি, কস এ মাইনাস বি ইন্টিগ্রেশন অফ 1 থাকতেছে শুধু, তাই তো, 1 না লিখে আমরা লিখি ডিএক্স। ব্যাপারটা বুঝো, এইটার নিচে একবার এটা দিছি, তাহলে এইটার সাথে এটা কাটা গেছে, থাকতেছে কস এ মাইনাস বি, বাট কস এ মাইনাস বি যেহেতু কনস্ট্যান্ট সেটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসছে, এবং ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে আছে শুধু 1।
ওকে, এবার এটা নিয়ে চিন্তা করি, মাঝখানে প্লাস আছে, প্লাস আগে দিয়ে দিই। এটা নিয়ে চিন্তা করি, cos x প্লাস এ ডিভাইডেড বাই সাইন, এখানে x প্লাস এ কে লিখছে, x প্লাস এ কে লিখছে, x প্লাস বি। দেখো আমি x প্লাস বি কে এ ধরছি, a মাইনাস বি কে বি ধরছি, x প্লাস বি কে বি এ ধরছি, a মাইনাস বি কে বি ধরছি। তাহলে সূত্র বলতেছে এখানে x প্লাস বি, এখানে x প্লাস বি, এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি। এখন ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো আবার কি করতেছি, cos x প্লাস বি ডিভাইডেড বাই sin x প্লাস বি, কি হলো, ভাগ করলে tan x প্লাস বি। আর এই যে জিনিসটা sin a মাইনাস বি, এখানে তো কোনো x নাই, সো এটা একটা ভ্যারিয়েবল, এটা সামনে চলে আসবে। সেটাকে তুমি এভাবে লিখতে পারো, sin a মাইনাস বি ইন্টিগ্রেশন অফ cos ডিভাইডেড বাই sin, তার মানে হচ্ছে কি cot dx। এবার দেখো কোনো ফর্মুলা আছে কিনা, সবগুলা ডিরেক্ট ফর্মুলা আমরা জানি কিনা। ডিরেক্ট ফর্মুলা জানি, এখান থেকে 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে কি x, সো এটা আসবে x cos a মাইনাস বি, একটা কনস্ট্যান্ট, সো এটা যেভাবে আছে সেভাবে থাকবে, প্লাস sin a মাইনাস বি, এটা কনস্ট্যান্ট যেভাবে আছে সেভাবে থাকবে, সাথে থাকতেছে cot। cot কে ইন্টিগ্রেশন করলে যেন কি হয়, সূত্র কি বলে, দেখো আমি চাইলে সরাসরি সূত্র লিখে দিতে পারি, বাট আমি চাচ্ছি যে তোমরা সূত্রগুলোকে রিকল করো। প্রত্যেকটা অঙ্ক করার সময় তুমি যদি নিজে নিজে সূত্রগুলোকে রিকল করতে পারো তোমার মেমোরি থেকে, তাহলেই শুধুমাত্র তোমার সূত্রগুলো মনে থাকবে। তাহলে আবার আমরা একটু প্রমাণটা মাথায় চিন্তা করি, কট মানে ছিল কস ডিভাইডেড বাই সাইন, তাহলে সাইনের ডেরিভেটিভ কস উপরে আছে, তাহলে আমরা জানি যে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে অ্যান্সার হয় লন হর, দ্যাট মিনস কটের সূত্র ছিল লন সাইন এক্স প্লাস, তাহলে এখানে আসবে ln sin x প্লাস বি, এবং x প্লাস বি কে আমি মনে মনে x ধরছি, সেটা যেহেতু x না এটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ, বাট x প্লাস বি কে ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি 1ই হয়, তো এখানে ভাগ করলে 1 থাকতেছে, এই জন্য আমি ওটাকে আলাদাভাবে লিখলাম না। সি দ্যাট ইজ দ্য অ্যান্সার। বোঝা যায়, বোঝা যায় কিনা বলো, যদি বোঝা যায় থাকে তাহলে এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো বলো দেখি। হরের মতো করে লিখতে চাইছি, তাহলে ইন্টিগ্রেশন অফ এটাকে এইভাবে লেখা যায়, সাইন এক্স মাইনাস এ, তাহলে আমাদেরকে উপরে লিখতে হবে সাইন এক্স মাইনাস এ আগে লিখতে হবে, এবং ছিল শুধু এক্স, আমি মাইনাসে লিখে ফেলছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে লিখতে হবে প্লাস। এবার ফেলো সূত্র, কি সূত্র ফেলবা, সাইন এ প্লাস বি এর সূত্র ফেলবা, সাইন এ কস বি প্লাস কস সাইন বি। এই যে এক্স মাইনাস এ, এটাকে মনে মনে ধরবা হচ্ছে এ, এটাকে মনে মনে ধরবা এ, শুধু এটাকে ধরবা বি। সূত্র ফেলো, সূত্র ফেলে স্প্লিট করে দাও, এটার মতো করে করো। কার কি অ্যান্সার আসছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো, ঠিক আছে। আমরা পরের অঙ্কটা একটু দেখি, পরের অঙ্কটা কিভাবে করা যায়। আচ্ছা এক কাজ করি, পরের অঙ্ক যেটা আছে এখানে এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস বি আছে, সরাসরি একটা এক্সাম্পলের সাহায্যে করে দেই। দেখো এক্স মাইনাস এর জায়গায় আমি 30 লিখছি, এক্স মাইনাস বি এর জায়গায় আমি 60 লিখছি, তাহলে সরাসরি অঙ্কের মাধ্যমে করে দেই। এ বি যেই জিনিস 30-60 একই জিনিস, তাহলে আমি সরাসরি এটা অঙ্ক করে তোমাদেরকে একটু করে দিই। কি করবা বলো তো, দেখো আমাদের টার্গেট হচ্ছে লবকে হরের মতো করে লেখা, তাহলে লব নিয়ে আমরা চিন্তিত, নিচে হর আছে, হরকে আমরা চেঞ্জ করবো না, এক্স মাইনাস 30 যা আছে থাক, এবং এখানে সাইন এক্স মাইনাস 60 যা আছে থাক ডিএক্স। আমরা এক কাজ করতে পারি, উপরে আমরা লিখতে পারি সাইন, তারপরে আমি এখানে লিখতেছি দেখো এক্স মাইনাস 30 মাইনাস এক্স মাইনাস 60। এটা লিখলে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, এটা যদি আমি লিখি তাহলে কারো কোনো সমস্যা হচ্ছে, কারো কোনো সমস্যা হওয়া উচিত না। এক্স এক্স কাটা চলে যাবে, এক্স এক্স কাটা চলে যাবে, এক্স এক্স যদি কাটা চলে যায় তাহলে আমি এখানে বাকি থাকতেছে কি, শুধু কনস্ট্যান্টগুলো বাকি থাকতেছে। কনস্ট্যান্ট আসলে কোনো ম্যাটার না, সেটাকে আমি ভাগ করে ব্যালেন্স করে ফেলতে পারবো। তার মানে এটাকে একটু চিন্তা করতে, এটা আমি কি লিখছি এখানে, এই যে জিনিসটা লিখছি আমি, এই যে জিনিসটা লিখছি সেটা অ্যাকচুয়ালি কি লিখছি, এখানে -30 আর এখানে +60, তার মানে +60 -30 +30 লিখছি আমি এখানে, অ্যাকচুয়ালি সাইন +30 লিখছি। এই সম্পূর্ণ জিনিসটা ব্র্যাকেটের ভিতরে জিনিসটা তুমি যদি সিম্পলিফাই করো তাহলে 30 ডিগ্রি আসবে, তার মানে এই পুরো জিনিসটা মানে হচ্ছে সাইন 30। সাইন 30 ইজ এ কনস্ট্যান্ট, সাইন 30 মানে হাফ, এটা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট এক্সট্রা আসার কোনো বিষয় না। তাহলে এই যে উপরে ছিল অ্যাকচুয়ালি 1, তুমি যে সাইন 30টা অতিরিক্ত লিখলা,
অতিরিক্ত লিখলে তো ব্যালেন্স করতে হবে বাবু, এটা ব্যালেন্স করে দাও 1/sin30। এইটার মানে হচ্ছে sin30, সেই 1/, আমি sin30 নিচে দিয়ে দিলাম ভালো কথা। আচ্ছা এবার কি করব, তাহলে sin30 এর ভ্যালুটা লিখে দিই, এটা হচ্ছে 1/1/2 ইন্টিগ্রেশন অফ, এখানে সূত্র ফেলো sin a - b, সূত্র ফেলার জন্য আমরা আসলে এত কাজ করলাম। তো sin a - b মানে কি, sin a - b মানে হচ্ছে sin a cos b sin a cos b মাইনাস cos a sin b। এবং নিচে যা আছে তাই, নিচে কোনো চেঞ্জ নেই। এবার আমরা একটু ভেঙে দিই, স্প্লিট করে দিই, এইটার নিচে এইটা এবং এইটার নিচে এইটা, তাহলে sin x - 30 sin x - 30 কাটা যাবে, cos x - 60 sin x - 60, তাহলে এটা হবে cot x - 60। এবং এই জিনিসটা কত, এই জিনিসটা হচ্ছে 2, ইন্টিগ্রেশন অফ এটা আসবে কত, এটা আসবে cot x - 60, মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস, cos x - 30, আচ্ছা কাটা যাচ্ছে না, sin x - 60 সাথে sin x - 60 কাটা যাবে, cos x - 30 সাথে sin x - 30 ভাগ দিলে cot x - 30 হবে, তাহলে এখানে আসবে cot x - 30 dx। দেন আমার মনে হয় সবগুলো ফর্মুলা তোমরা জানো, এখানে 2 আছে, 2 থাক, এটা সূত্র হচ্ছে ln x - 60 ডিগ্রি মাইনাস ln x - 30 ডিগ্রি প্লাস সি। বোঝা যায় কিনা বলো, যদি বোঝা যেয়ে থাকে তাহলে এই সবগুলো অঙ্ক তোমরা আবার করবা। দেখো একই অঙ্ক, আমার সবগুলো অঙ্কে সাইন ছিল, এখানে সবগুলো অঙ্কে আমি কস দিয়ে দিছি, তাহলে সাইন থাকলে কি হয় এটা তুমি করেই দিলাম, কস থাকলে কি হয় সেটা তোমরা করো, তোমাদেরকে করতে হবে। তোমরা যদি খালি আমার আশায় বসে থাকো বা টিচারের আশায় বসে থাকো যে টিচার যে অঙ্কগুলো করে দিছে সেগুলোই করবো, তাহলে হবে। ইনফ্যাক্ট আমি যেগুলো করতেছি সেগুলো তোমাদের করতে হবে, হাতে লিখতে হবে। দেখো আমি সবসময় একটা কথা বলি, ম্যাথ জিনিসটা কিন্তু পড়ার জিনিস না। তুমি বাংলা বই সামনে নিয়ে পড়তেছো, তোমার মাথায় কিছু না কিছু মেমোরি আছে, লিখতে যাবা কিছু না কিছু লিখতে পারবা। তুমি ম্যাথ যদি এইভাবে পড়ো এবং পরীক্ষার খাতায় যদি লিখতে যাও, হবে না, তুমি লিখতে পারবা না। তুমি খেয়াল করে দেখো যে তুমি সবই বুঝো, সবই পারো, প্রশ্ন দেখলে তোমার কাছে মনে হবে যে আচ্ছা এই অঙ্কটা তো দেখছিলাম, এই অঙ্কটা তো করছিলাম, বাট তুমি করতে পারবা না যদি তোমার হাতে ম্যাথ না থাকে। ম্যাথ দুই জায়গায় থাকতে হবে, ঠিক আছে? এটা ফিজিক্সের ম্যাথ হতে পারে বা ম্যাথের ম্যাথ হতে পারে, যে কোনো জিনিস, ইকুয়েশন টাইপের যে কোনো জিনিস মেমোরিতে থাকতে হবে এবং হাতে থাকতে হবে। মেমোরিতে থাকতে হবে প্রসেস এবং হাতে থাকতে হবে তোমার প্র্যাকটিস, ঠিক আছে? তোমার যদি হাতে না থাকে, মাসল মেমোরি না থাকে, তুমি অঙ্ক করতে পারবে না। ওকে, পরীক্ষা যা আটকায় যাবা। তাহলে এই গেল আমাদের বেসিক আলোচনা, ঠিক আছে? ইন্টিগ্রেশনের বেসিক আলোচনাগুলো আমরা শিখলাম। এবার ধীরে ধীরে আমরা আরেকটু লেভেল আপ করবো, নেক্সট লেভেলের যে অঙ্কগুলো সেগুলো করবো। সাপোজ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো ছিল সাপোজ লেভেল 1, এখন আমরা ধীরে ধীরে লেভেল 2তে উঠবো, আরেকটু যাতে উঠবো। তাহলে আমাদের টাইপ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি? প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে শর্ট করে নতুন একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করব, প্রতিস্থাপন করব অঙ্কটাকে ছোট করার জন্য, ঠিক আছে? যেমন দেখো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ইন্টিগ্রেশন অফ sin 2x cos 2x dx। সো এই অঙ্কটা দিয়ে আমি মনে হয় শুরু করছিলাম, না? এই টাইপের অঙ্কটা দিয়ে শুরু করছিলাম যে এই টাইপের অঙ্ক থাকলে তোমাকে কিভাবে করতে হবে, এটা হাফ দিয়ে তুমি 2 দিয়ে করতে পারবে। বাট আমি চাইলে এটাকে অন্যভাবেও করতে পারি, একটা অঙ্ক করার মাল্টিপল ওয়েজ থাকতে পারে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, প্রতিস্থাপন পদ্ধতি। কিভাবে কি করা যায় দেখো, আমি ধরি sin 2x সমান নতুন একটা ভেরিয়েবল z ধরলাম। এবার এটাকে ডিফারেন্সিয়েট করো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো। তাহলে sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sin 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2 cos 2x, এবং z কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসবে dz ডিভাইডেড বাই dx। এক কাজ করতে পারো, তুমি dx টাকে এই সাইডে নিয়ে এসে এইভাবে লিখতে পারো 2, বা এইভাবে লিখতে পারো cos 2x dx, এটা সমান কি আসতেছে বলো তো, dz ডিভাইডেড বাই 2।
খেয়াল করো কি করছি, টুটাকে ওই সাইডে নিচে পাঠিয়ে দিয়েছি, ডিএক্সটাকে এখানে গুণ করে লিখে দিয়েছি, ঠিক আছে? গুণ করে লিখছি, এটা বলা যেতে পারে, ঠিক আছে? এটা বলা যেতে পারে, অনেকে বলতে চায় না, বাট তুমি এটা বলতে পারো। এটাকে তুমি একটা রেশিও হিসাবেও চিন্তা করতে পারো, ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স একটা রেশিও হিসাবে চিন্তা করতে পারো। ডিজেড মানে কি? ডেল্টা জেড মানে হচ্ছে জেডের অ্যাপ্রক্সিমেট, সরি, ডেল্টা জেড মানে হচ্ছে জেডের এক্স্যাক্ট চেঞ্জ। অ্যাকচুয়ালি কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা এক্স বা ডেল্টা জেড। এক্স এর চেঞ্জ হলে ডেল্টা এক্স, জেড এর চেঞ্জ হলে ডেল্টা জেড। আর ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এক্স এর অ্যাপ্রক্সিমেট চেঞ্জ, আসন্ন পরিবর্তন, ঠিক আছে? খুবই ক্ষুদ্র পরিবর্তন, যেটা অ্যাকচুয়ালি তুমি এতই ছোট যে চিন্তা করতে পারবা না, ওইটাকে আমরা ডিএক্স দিয়ে প্রকাশ করি। যাই হোক, তাহলে cos 2x dx এটা হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 2। তাহলে খেয়াল করো তো কি করা যায়। sin 2x কে আমরা অলরেডি z ধরছি, sin 2x কে আমরা অলরেডি কি ধরছি? z ধরছি। সো দিস ইজ z। এবং cos 2x dx, cos 2x dx এর বদলে আমি dz ডিভাইডেড বাই 2 লিখতে পারবো, dz ডিভাইডেড বাই 2 লিখতে পারবো, এরকম লিখতে পারবো না? সো আলটিমেটলি আমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে এই হাফটাকে যদি আমি সামনে নিয়ে আসি, এটা হচ্ছে 1/2, সো হাফটাকে সামনে নিয়ে আসলাম, নিয়ে আসলে অঙ্কটা দাঁড়াচ্ছে z dz। দেখো বোঝা যায় কিনা? যেটা ছিল ট্রিকোনোমিতির একটা ফাংশন, ট্রিকোনোমিতির ফাংশনটাকে আমরা অ্যালজেব্রিক একটা ফাংশনে কনভার্ট করে দিলাম। এইটার চেয়ে এটা সহজ, কারণ কি? জেড কে ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 হবে, তুমি চট করে লিখে দিতে পারো। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কি আসতেছে? ইন্টিগ্রেশন করলে আসতেছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসছে। এবং ফাইনাল লাইনে যে আমি জেড এর বদলে যেটা ধরছি সেটা লিখে দিব। জেড এর বদলে আমি কি ধরছি বলো তো? জেড এর বদলে আমি ধরছি হচ্ছে sin 2x। তাহলে ফাইনাল লাইনে যে আমি এখানে লিখে দিব sin স্কোয়ার 2x প্লাস c, দ্যাট উইল বি আওয়ার। বুঝা যায় কিনা? যে অঙ্কটা আমরা ত্রিকোণমিতি দিয়ে করছিলাম সেই অঙ্কটা আমরা চাইলে এইভাবে করতে পারি। এখন ধীরে 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 প্রতিস্থাপনের যে অন্যান্য অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। এই প্রতিস্থাপন পদ্ধতিটা আসলে আমাদের মেইন কনসার্ন যেটা, সেটা হচ্ছে এক্স ধরবো কাকে বা জেড ধরবো কাকে। যেমন এখানে আমি sin 2x কে জেড ধরছি, কোন ফাংশনটাকে জেড ধরলে ফাংশনটা ইজিলি প্রতিস্থাপিত হবে, সাবস্টিটিউশন করা যাবে, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। দেখো এখানে একটু মাথা খাটানোর ব্যাপার আছে, একটু চিন্তা করার ব্যাপার আছে। একটু এখানে চিন্তা করো তো, আমি যদি অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাই, ফার্স্ট অফ অল চিন্তা করো, প্রতিস্থাপন পদ্ধতি ছাড়া এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত ফার্স্ট 2টা লেকচারে বা ফার্স্ট 2.5টা লেকচারে তোমরা যা শিখছো সেটা দিয়ে অঙ্কটা করতে পারবা কিনা? মনে হয় একটু টাফ হয়ে যাচ্ছে, তাই না? টাফ হয়ে যাচ্ছে। তো এখানে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এবং কাকে জেড ধরলে বাকি জিনিসটা প্রতিস্থাপিত হয়ে যাবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। স্যার প্রথম কয়েকটা অঙ্ক আমি করে দিই, করে দিলে তোমরা আসলে ধীরে ধীরে বুঝতে পারবা। যেমন এইখানে আমি যদি এক্স স্কোয়ারকে জেড ধরি, মুখে মুখে ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ারকে জেড ধরলে কি হবে? ধরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড। যদি আমি জেড ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, 2x dx, এভাবে লিখতে পারো, এক্স স্কোয়ারকে করলে 2x আসতেছে এবং এটাকে করলে dz ডিভাইডেড বাই dx আসতেছে। তো x dx এটাকে আমি লিখতে পারবো dz ডিভাইডেড বাই 2। একটু খেয়াল করো, এইখানে আছে x এবং dx, মানে আমার মেইন থিমটা হচ্ছে অঙ্কটাতে যখন আমি জেড ধরবো, কিছুকে জেড যখন ধরবো তখন সম্পূর্ণ অঙ্কটাকে জেড এর মাধ্যমে লিখতে হবে, অঙ্কে কোনো এক্স থাকা যাবে না। তাহলে এক্স স্কোয়ারকে আমি জেড ধরছি, এটা তো ই টু দি পাওয়ার জেড হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে কি এই এক্স এই ডিএক্স, এটাকেও সাবস্টিটিউট করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তাহলে এইখান থেকে আমরা বুঝতেছি, আচ্ছা ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে এক্স ডিএক্স এর ভ্যালু আসতেছে ডিজেড ডিভাইডেড বাই 2। তাহলে এক্স ডিএক্স এর বদলে আমি লিখবো ডিজেড ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে জেড ধরছি, তাহলে ই টু দি পাওয়ার জেড, এখানে আসতেছে ডিজেড ডিভাইডেড বাই 2। 2 কে সামনে নিয়ে এসে হাফ আকারে লেখো, হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডি জেড। দেখো আমার প্রশ্নে কিন্তু কোনো এক্স নাই, প্রশ্নে যা আছে সব জেড, এবং এইটার চেয়ে এটা ইজি। ই টু দি পাওয়ার জেড কে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমরা জানি। ই টু দি পাওয়ার জেড কে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এবং ফাইনালি আমরা জেড এর বদলে ভ্যালু বসাবো, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা যায়? পরবর্তী অঙ্ক দেখি কি করা যায়।
খেয়াল করো এটাতে কি করবা, cos x cos sin x dx। তাহলে তোমাকে আমি এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যেটা সারা জীবন মাথায় রাখবা, সারা জীবন মনে রাখবা। তুমি চেষ্টা করবো অঙ্কে ব্র্যাকেটিং করার জন্য, ব্র্যাকেটের ভিতরে যদি কিছু থাকে, পাওয়ারে যদি কিছু থাকে, এই জিনিসগুলোকে ইউজুয়ালি জেড ধরলে অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা এখানে ক্লিয়ার ইন্ডিকেশন দেখতে পারতেছি যে ব্র্যাকেটের ভিতরে আছে হচ্ছে সাইন এক্স। একটু মনে মনে চিন্তা করো, সাইন এক্সকে যদি আমি জেড ধরি তাহলে এটা তো কস জেড হয়ে যাচ্ছে এবং সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কস এক্স ডিএক্স। কস এক্স ডিএক্স এইটা হয়ে যাবে ডিজেড। বুঝা গেছে? ব্র্যাকেটিং করবা, পাওয়ারে যদি কিছু থাকে সেটা ধরবা। এটা আসলে অঙ্ক করতে করতে তোমার হয়ে যাবে। এক দুইটা অঙ্ক করলে তুমি বুঝতে পারবা না, মাল্টিপল অঙ্কগুলো করলে অঙ্ক করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। বাট ফর নাও আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে সাইন এক্স আছে, এটাকে আমরা জেড ধরবো। ওকে, সো ধরি সাইন এক্স সমান সমান জেড। সাইন এক্স সমান সমান জেড, তাহলে ডিফারেন্সিয়েট করো। cos x dx সমান সমান কি আসতেছে বলো তো? dz আসতেছে। আমি একবারে করে দিলাম, একটা লাইন স্কিপ করলাম, dz ডিভাইডেড বাই dx আসতো, সেই dxটাকে এই সাইড নিচে একবারে লিখে দিলাম। cos x dx সমান সমান dz। তাহলে এখানে কি আসতেছে বলো? ইন্টিগ্রেশন অফ এই যে cos x এবং এই যে dx, এটার বদলে আমরা লিখবো dz, এবং cos sin x এর বদলে আমরা লিখবো z। তাহলে cos z, তাহলে cos z এর ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা আছে cos x, মনে মনে চিন্তা কর, cos x কে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে হয় sin x, তাহলে cos z কে z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে হবে sin z প্লাস c, এবং ফাইনাল লাইনে যে z এর ভ্যালু তোমাকে বসাতে হবে, z মানে হচ্ছে sin x, তাহলে এখানে আসবে sin x প্লাস c। তোমার যদি বিশ্বাস না হয় অ্যান্সার ঠিক আছে না ভুল আছে, তুমি এক কাজ করতে পারো, এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। কারণ কি বলতো, এইটার অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এইটা, প্রতি অন্তরজ হচ্ছে এইটা, তাহলে এইটার ডেরিভেটিভ হবে এটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসা উচিত। মনে মনে একটু করে দেখি, সাইন এক্স, তাহলে কস এক্স, এই যে কস এক্স, এবং যেটা অ্যাকচুয়ালি এক্স মনে মনে আমি বলতেছি সেটা যদি অ্যাকচুয়ালি এক্স না হয় তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এই কস এক্স। বুঝা যায়? নেক্সট কি করব, কাকে জেড ধরবো? বলছিলাম যে ব্র্যাকেটিং করতে হবে, তাই না? একটু ব্র্যাকেটিং করি। think of ব্র্যাকেটিং তুমি যদি করো তাহলে এখানে আমি দেখতেছি একটা স্কোয়ার আছে, মেইনলি এগুলো হচ্ছে কম্পোজিট ফাংশন, তো এখানে একটা স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেটের উপর স্কোয়ারটা দেই, এটাকে এইভাবে লেখা যেতে পারে sin x হোল স্কোয়ার cos x dx। দেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি দেখে আমি এই লাইনগুলো ভেঙে ভেঙে লিখতেছি, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এইগুলো পরবর্তীতে যখন লিখবো তখন কিন্তু এগুলো ভেঙে ভেঙে লিখবো না, বা কেউ কিন্তু পরবর্তীতে এগুলো ভেঙে ভেঙে লিখবে না, ইনফ্যাক্ট তুমিও লিখবা না, সরাসরি ধরবা sin x z ধরলে হয়ে যাবে। তো এখন তোমাকে বোঝানোর জন্য এই যে ব্র্যাকেটিংটা করে দেখালাম। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে আছে কি, ব্র্যাকেটের ভিতরে আছে sin x, এই sin x কে যদি আমি z ধরি তাহলে cos x dx dz হয়ে যাবে। ধরো sin x সমান সমান যদি z ধরো তাহলে cos x dx হয়ে যাবে কত? dz। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো? ইন্টিগ্রেশন অফ sin x এর বদলে তো z লিখছো, তাহলে এটা z স্কয়ার cos x dx হয়ে গেছে dz। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট হয়ে গেল। z স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে সেটা আমরা জানি, z স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে z কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c, এগুলো প্রথম লেকচারে আমরা শিখে আসছি, এবং z মানে হচ্ছে sin x, তাহলে এটা আসতেছে 1/3 sin কিউব x প্লাস c। তোমার যদি অঙ্কের অ্যান্সার নিয়ে ডাউট থাকে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখতে পারো যেটা আসে কিনা। নেক্সট sin টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 3x, কাকে জেড ধরবো? যে কোনো একটাকে জেড ধরে করা যায়, ইজি, ঠিক আছে? যে কোনো একটাকে জেড ধরে করা যায়। এটা টাইপটা নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব, বাট ফর নাও ফর বিগিনার যে কোনো একটাকে জেড ধরে তুমি করতে পারো। দেখো sin x কে যদি জেড ধরো তাহলে cos x dx, একটা cos x প্রতিস্থাপিত হয়ে যাবে। sin x কে যদি জেড ধরো তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos x dx, তাহলে একটা cos x এবং dx মিলে dz হয়ে যাবে। বাকি থাকবে কি? আরো দুইটা cos স্কয়ার থাকবে, তাই না? আরো দুইটা cos থাকবে।
তো দুইটা কস মানে অ্যাকচুয়ালি কস স্কোয়ারকে তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারবো। আমাদের মেইন থিংটা হচ্ছে অঙ্কে যেন কোনো এক্স বেঁচে না থাকে, এক্স যেন না থাকে, সবগুলো যেন জেড হয়ে যায়। তাহলে অঙ্কটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, আমি যদি সাইন এক্সটাকে জেড ধরি মনে মনে, তুমি অঙ্কটাকে আরেকটা লাইন আগাও তাহলে আরেকটু ভালো বুঝতে পারবা। সাইন এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ, তুমি এটাকে এভাবে লিখতে পারো, কস স্কোয়ার এক্স লিখতে পারো, কস স্কোয়ার এক্স লিখতে পারো, কস এক্স ডিএক্স লিখতে পারো। কস স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারো, কস এক্স ডিএক্স লিখতে পারো। দেন তুমি যেটা করবা, এই যে সাইন এক্স এইটার বদলে জেড ধরো, ধরি সাইন এক্স সমান সমান জেড, তাহলে কস এক্স ডিএক্স হয়ে যাবে কত, ডিজেড। একটা মিনিট ওয়েট করো, আজান দিচ্ছে, সো আমি আজানের পর আবার কন্টিনিউ করতেছি। ওকে, সো দেখো আমরা কিন্তু সম্পূর্ণটা রেডি, তাই না? সাইন এক্স যদি আমি জেড ধরি, কস এক্স ডিএক্স, যে কস এক্স ডিএক্স আমি আলাদাভাবে আগে থেকে লিখে রাখছি, এটা ডিজেড হয়ে যাবে, এবং এখানে 1 মাইনাস সাইন এক্স এর বদলে আমি এগেইন জেড লিখবো। তাহলে আমার অঙ্কটাতে এনশিওর করতে হবে কোনো এক্স যেন না থাকে। তাহলে ফাইনালি আমি যদি এটাকে লিখি জেড এর মাধ্যমে, তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ, এখানে সাইন এক্স মানে হচ্ছে জেড, তাহলে জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 5, 1 মাইনাস সাইন এক্স এর বদলে জেড স্কোয়ার, এবং cos x dx মানে হচ্ছে কি তোমার dz। তাহলে এটাকে যদি তুমি স্প্লিট করে দাও, ভেঙে দাও, গুণ করে দাও, তাহলে কি আসতেছে, z টু দি পাওয়ার 5 মাইনাস z টু দি পাওয়ার 7 dz। এবং এটাকে ইন্টিগ্রেশন করা সহজ, z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেশন করলে আসতেছে z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 মাইনাস z টু দি পাওয়ার 7 কে করলে আসতেছে z টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস c। z এর মাধ্যমে অ্যান্সার লিখলে হবে না, ফাইনালি তোমাকে z এর বদলে জেড যাকে ধরছিল সেটা লিখতে হবে, তাহলে সাইন এক্স লিখে দিতে হবে। এখানে আসতেছে 1/6 সাইন টু দি পাওয়ার 6x মাইনাস 1/8 সাইন টু দি পাওয়ার 8x প্লাস c, অ্যান্ড দিস ইজ আওয়ার। বুঝা যায়? নেক্সট দেখো, আমি এগেইন বলছি ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে এটাকে যদি জেড ধরো, মনে মনে একটু জেড ধরো, মনে মনে জেড ধরে যদি দেখো বাকি সবকিছু প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে তো খেলা শেষ। এখানে তো ব্র্যাকেট দিয়ে দেওয়াই আছে তোমাকে 1/x, এই 1/x কে আমি যদি জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো, 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এই দেখো 1/x স্কোয়ার আছে, তার মানে সম্পূর্ণ অঙ্কটা ইজিলি করা যাবে। ধরি 1/x এটা সমান সমান আমি যদি জেড ধরি, তাহলে এটাকে করলে সে মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, এটা সমান সমান চলে আসতেছে ডিজেড। তাহলে 1/x স্কোয়ার ডিএক্স এর বদলে, এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে আমি লিখতে পারবো মাইনাস ডিজেড। তাহলে কি আসতেছে, সামনে একটা মাইনাস আসতেছে, 1/x স্কোয়ার ডিএক্স এর বদলে তুমি লিখে দিলা ডিজেড, এবং সাইন 1/x কে ধরছো জেড, তাহলে এটা হয়ে গেল সাইন জেড। এবার সাইন জেড এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলো, সাইন জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড, তাহলে সেই মাইনাস এবং সামনের মাইনাসে প্লাস হয়ে গেল, থাকতেছে শুধু কস জেড প্লাস সি, এবং জেড মানে হচ্ছে 1/x। দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা যায়? বোঝা যায় কিনা বলো? cos root over x divided by root over x, কাকে জেড ধরবো? এগেইন ব্র্যাকেটিং যদি করি, ব্র্যাকেটিং করলে কোথায় ব্র্যাকেটিং করা যায় বলো তো? এখানে যদি একটা ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে আছে রুট এক্স, রুট এক্সটাকে যদি আমি জেড ধরি, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 রুট ওভার এক্স। তাহলে নিচে একটা রুট ওভার এক্স আসতেছে এবং নিচেই আমার একটা রুট ওভার এক্স আছে, যেটাকে সাবস্টিটিউট করা দরকার। তাহলে কি মনে হচ্ছে, রুট ওভার এক্সকে জেড ধরলে হয়ে যাবে? ধরি রুট ওভার এক্স এটা সমান সমান হচ্ছে গিয়ে জেড, তাহলে রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 রুট ওভার এক্স ডিএক্স সমান সমান ডিজেড। এই সামনে পিছে 2 হাফ পাই ই এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না, এগুলো কনস্ট্যান্ট, এগুলোকে আমরা ব্যালেন্স করে দিতেই পারবো। তাহলে 2টাকে যদি ওই সাইডে চিন্তা করি তাহলে 2 ডিজেড হয়ে যাবে, 1/root over x dx, 1/root over x dx, এটা হয়ে যাবে কি বলতো 2 ডিজেড। তাহলে এই যে 1/root over x dx এটার বদলে আমি লিখতে পারবো 2 ডিজেড। কনস্ট্যান্টটাকে সবসময় সামনে লিখবো, ডিজেডটাকে সবসময় পরে লিখবো, বাকি যা আছে সবকিছুকে
ইন্টিগ্রেশন সাইন এবং এই অপারেটরের মাঝে লিখব। তাহলে এটা থাকতেছে cos z, cos z যেহেতু √x এ z ধরছে, তাহলে ফাইনাল অ্যান্সার কি আসতেছে 2 sin z প্লাস c। তাহলে 2 sin z মানে কি, z মানে হচ্ছে √x, দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, খুবই সহজ অঙ্ক, জাস্ট ব্র্যাকেটিং করো। কোথায় ব্র্যাকেট দিবা বলো, কোথায় ব্র্যাকেট দিবা? sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x কে z ধরে কোনো লাভ আছে? sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা sec x আসতেছে, আবার tan x আসতেছে, sec x tan x হচ্ছে না। বাট তুমি যদি tan x কে z ধরো, sec স্কয়ার x dx ইজিলি dz হয়ে যাবে। এটা তোমরা বাসায় একটু ট্রাই করো আগের অঙ্কগুলোর মতো, tan x সমান z ধরে একটু ট্রাই করো, ঠিক আছে? ট্রাই করো, ট্রাই করলে হয়ে যাবে, খুবই সহজ একটা অঙ্ক। ওকে, নেক্সট এখানে কি করা যায় বলো, কি করা যায় বলো? কাকে ডিফারেন্সিয়েট করলে কে প্রতিস্থাপিত হচ্ছে? দেখো sin x কে আমি z ধরতে পারি, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x dx হয়, বাট cos x আছে নিচে, dx আছে উপরে। কিভাবে কি করবা? ইনস্টেড তুমি যদি cos x কে z ধরো, cos x কে z ধরো, cos x কে z ধরলে মাইনাস sin x dx, মাইনাস তো ভুলে যাও, sin x dx দুইটাই উপরে আছে, ওটাকে dz লেখা যাবে। তাহলে আমাদের থিম হচ্ছে cos x কে আমরা ধরবো কি z, ধরি cos x সমান z। এখন শুধু cos x কে z না ধরে সামনে একটা 2 আছে, 2টাকে সাথে নিলে তো কোনো সমস্যা নাই, 2 তো একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আসলে কোনো বিষয় না, কনস্ট্যান্টকে তুমি সামনে পিছিয়ে দিয়ে উপরে নিচে দিয়ে ব্যালেন্স করে ফেলতেই পারবা। তাহলে 2 নিয়ে নিলা, 2 যখন নিলা সামনে আছে 1, 1 যোগ আকারে আছে, এইটাকে ডিফারেন্সিয়েট করতেছি আমরা, ডিফারেন্সিয়েট করলে 1 তো এমনিতেই 0 হয়ে যাবে। সো যখন ধরবো বড় জিনিসটাকে তুমি যদি ধরো তাহলে তোমার অঙ্কটা সহজ হবে, ঠিক আছে? শুধু cos x কে z ধরেও অঙ্কটা করা যাবে, বাট কঠিন হবে। তুমি যদি পুরো হরটাকে z ধরে নাও তাহলে অঙ্কটা আরেকটু সহজ হবে। সবসময় মাথায় রাখবা, এই যে তুমি যাকে z ধরতে যাচ্ছ, ঠিক আছে, যাকে z ধরতে যাচ্ছ সেইটার সাথে আগে পরে যদি কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ আকারে থাকে, কোনো ধ্রুবক যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, সেগুলো সহ z ধরবা, তাহলে অঙ্কটা ইজি হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে, -2 sin x dx হয়ে গেল dz। তাহলে তোমার sin x dx হয়ে গেল -½ dz। তাহলে -হাফটাকে আমি সামনে লিখব, ইন্টিগ্রেশন অফ sin x dx এর বদলে, sin x dx এর বদলে dz লিখব। আর কি থাকতেছে বলো তো? উপরে তো অ্যাকচুয়ালি 1 থাকতেছে, কারণ sin x dx মিলে dz হয়ে গেছে, নিচে থাকতেছে 1 + 2 sin x, এটাকে z। তার মানে অঙ্কটা আসলে কিরকম বলো তো? অঙ্কটা হচ্ছে dz ডিভাইডেড বাই z, যেটা একবারই সরাসরি ফর্মুলা। সরাসরি ফর্মুলা বলতেছে 1/z কে ইন্টিগ্রেশন করলে হবে ln z, তো ln z প্লাস c, এবং ফাইনালি আমি z এর বদলে মান বসাবো, z এর বদলে যেটা ধরছি সেটা বসাবো, 1 + 2 cos x প্লাস c, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো আজকে লেকচারটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। প্রতিস্থাপন পদ্ধতির আমরা আরো কিছু সুন্দর সুন্দর অঙ্ক পরবর্তী লেকচারে প্র্যাকটিস করব, বাট তার আগে, পরবর্তী লেকচারটা দেখার আগে এই লেকচারে যে বেসিক কথাবার্তাগুলো বলছি এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। যতগুলো অঙ্ক দেখাইছি, ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো তোমাকে বই থেকে খুঁজে নিয়ে প্র্যাকটিস করতে হবে। বই থেকে টাইপ বুঝে বুঝে অঙ্ক শর্ট আউট করাটাও কিন্তু একটা স্কিল। দেখো, আমি চাইলে তোমাকে বই থেকে বলে দিতে পারি এটা এই টাইপ, এটা এই টাইপ, এটা এটা তুমি করতে পারবা, এটা এটা করতে পারবা না, এটা করতে পারবা কারণ এগুলো করাইছি, এটা করতে পারবা না কারণ করেনি। বাট আমি না করে দিয়ে বা আমি শর্ট আউট না করে দিয়ে তুমি যদি বই দেখে আইডেন্টিফাই করতে পারছো, ঠিক আছে, এই অঙ্কটা তুমি করতে পারবো, এই অঙ্কটা আমি করতে পারবো। যেমন তোমাকে আমি কি 10.2 পর্যন্ত শেষ করে দিছি, তাই না? 10.1 প্রথম চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। প্রতিস্থাপন পদ্ধতির আগে পর্যন্ত তুমি সবগুলো অঙ্ক পারা উচিত, তো তুমি বই দেখে সেগুলো প্র্যাকটিস করতে পারো। এবং প্রতিস্থাপন পদ্ধতির সবগুলো অঙ্ক তুমি পারবা না, যেহেতু এখন আমি টপিকটা শেষ করি নাই, বাট যে অঙ্কগুলো করাইছি সেগুলোর মতো আর কোনগুলো অঙ্ক আছে এইটা দেখে দেখে তুমি যদি শর্ট আউট করতে পারো তাহলে কিন্তু তোমার বুঝতে হবে যে তুমি রাইট ট্র্যাকে আছো। ওকে, সো ভালো থাকো সবাই। আর প্র্যাকটিস প্রবলেম যেগুলো দিছি, যেগুলো হোমওয়ার্ক দিছি, সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। দিস ইজ আওয়ার গ্রুপ লিঙ্ক। তুমি চাইলে ফেসবুকে প্রবর্তন লিখে সার্চ করতে পারো, অথবা এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক,
ঠিক আছে, ক্লাস নোটটা দিয়ে দেওয়া থাকবে, তুমি সরাসরি ক্লাস নোটে এখানে ক্লিক করেও আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। সবাই ভালো থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।